গল্পের নাম কাগজের সম্পর্কে তুমি আমি, সিজন 2, কলমে মুশফিকা রহমান মৈথি। গল্পের তৃতীয় পর্ব। অনন্যার কথাটা শুনেই অনলের দিকে অবাক নয়নে তাকায় ধারা। অনল তখন ও নদীর দিকেই তাকায় আছে। ধারার দিকে না তাকিয়ে বলতে লাগে, এই জায়গায় অনন্যার স্মৃতি নিবিড়ভাবে জড়িত। আমি প্রতিটি কণায় অনন্যার উপস্থিতি টের পাই, অনুভব করি। প্রতিটি নিঃশ্বাসে যেন ওর মিষ্টি ঘ্রাণ অনুভব হয়। এই জায়গাটায় আসলে অনন্যাকে আমি খুব কাছে পাই। এতটা পছন্দের আগে এই জায়গাটা ছিল না। কিন্তু যখন ও আমার কাছে নেই তখন এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা হয়ে গেছে। অনন্যা আপু কোথায়? অনলের কথার মাঝেই কথাটা বলে উঠে ধারা। ধারার প্রশ্নে চুপ হয়ে যায় অনল। শব্দগুলো গলাতেই আটকে আছে। নীরবতা ভেঙ্গে বলে, একটা গল্প শুনবি? একটু বোরিং, একটু কষ্টের, কিন্তু গল্পটা বলতে ইচ্ছে হচ্ছে। গল্পটা বললে হালকা হবে তুমি। হয়তো, জানি না। তবে বলতে ইচ্ছে করছে খুব। শুনব। ধারার সম্মতি শুনে ঠোঁটের কোণায় মলিন হাসি টেনে অনল বলতে শুরু করে। ধারাও মুগ্ধ হয়ে অনলের কথা শুনছে। পরন্ত বিকেলের মিষ্টি আলোতে অনলের অতীতের একটি অধ্যায় ধারার সামনে তুলে ধরে। মনের গহীনে এই 5টা বছর এই অধ্যায়টা চেপে রেখেছিল সে। 7 বছর আগে। বর্ষার সকাল, অঝোর ধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির অক্লান্ত বর্ষণে মিরপুরের রাস্তায় নদী তৈরি হয়েছে। এই বৃষ্টির মাঝে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে অনল। চেষ্টা করে যাচ্ছে একটা সিএনজি পাওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে সে। তাই বৃষ্টি মাথায় নিয়েও এই সকালবেলা তাকে জয়েন করতে হবে। এই বৃষ্টির মাঝে সিএনজি একে তো পাওয়াই যায় না। আর যদি সেটা পাওয়াও যায় তবুও চড়া তার ভাড়া। প্রায় আধা ঘন্টা যাবৎ এই নির্দয় বৃষ্টির মাঝে সে ভিজে যাচ্ছে। হঠাৎ একটা সিএনজি আসতে দেখে হাত দিয়ে ইশারা করল সে। আর রাস্তায় দাঁড়াবে না সে। যা ভাড়া চাবে তাই দিয়ে যাবে। সিএনজি ঠিক করে যেই না উঠতে যাবে অমনি একটা মেয়ে ফট করে উঠে বসল সিএনজিতে। একি, আমার সিএনজিতে আপনি উঠছেন কেন? নামুন বলছি। আমি পুরোটা ভাড়া করেছি। অনল বেশ ভরকেই কথাটা বলল। অনলের রাগান্বিত দৃষ্টিকে উপেক্ষা করে মেয়েটাও চড়াও হয়ে বলল, তো আপনি কি সিএনজিটা কিনে নিয়েছেন? দেখুন এমনই আমি ভিজে গেছি বৃষ্টির জন্য। আর ছাতাটাও ছিঁড়ে গেছে। আমি এলিফ্যান্ট রোডের সামনেই নেমে যাব। আমার ভাড়াটাও আমি দিয়ে দিব। মামা আমাকে ওখানে নামিয়ে দিয়েন। মেয়ের এমন ভাবলেশহীন আচরণে অনলের মেজাজ আরও বিগড়ে গেল। খানিকটা উল্টা ঘুরতে হবে এখন তার। হাতির ঝিলে হয়ে যদি যেতে হয় তাহলে এমনই একটু বেশি সময় লাগবে। অনল মেয়েটাকে বেশ থমথমে গলায় বলল, আমি মেডিকেলে নেমে যাই, তারপর আপনি যেন যেখানে যাবার। আজীব তো, সোজা ভাত না খেয়ে আপনি ঘুরে কেন খাবেন? বেশি তো সময়ও লাগবে না। আমাকে নামিয়ে আপনাকে পৌঁছে দিবে মামা। আজীব তো, একে তো আমার ভাড়া করা সিএনজিতে উঠে বসেছেন, উপরে দাপট দেখাচ্ছেন। আজীব, আমি কি আপনার টাকায় যাচ্ছি? এক পর্যায়ে ঝগড়াই লেগে গেল তাদের মধ্যে। কেউ দমে থাকার মতো নয়। শেষমেশ সিএনজি এর ড্রাইভার বাধ্য হয়ে বললেন, ঝগড়া কইরেন না, একই জায়গায় তো। আপনারা উঠে বসেন, আমি পৌঁছায় দিতাছি। জ্যামে পড়লে আরও দেরি হবে। অনল আর ঝগড়া চালাতে পারল না, পরাজিত সৈনিকের মতো ফুঁসতে ফুঁসতে সিএনজিতে বসল। বৃষ্টির কারণে একটু সরে বসল মেয়েটা। অনলের একটু কাছাকাছি বসাতে অনল খেয়াল করল একটা মিষ্টি গন্ধ তার নাকে আসছে। পরমুহূর্তে বুঝল মিষ্টি গন্ধটা মেয়েটার চুল থেকে আসছে। এতক্ষণে অনল খেয়াল করল মেয়েটা অপরূপ সুন্দরী। গায়ের রংটা চাপা হলেও মুখটা মায়ায় ভরা। কাজলটানা চোখ জোড়ার প্রেমে যে কোনো ছেলে পড়বে। বৃষ্টির স্নিগ্ধতার মাঝেও মেয়েটির স্নিগ্ধতা অনলের মনকে নাড়িয়ে দিচ্ছে।
25 বছরের যুবকের মনে এ যেন অন্য অনুভূতির আবির্ভাব ঘটল। পরমুহূর্তেই চোখ সরিয়ে নিল অনল। এই অবাস্তব অনুভূতিকে মোটেও প্রশ্রয় দিবে না সে। জীবনের মাকে দেখে একটা জিনিস শিখেছে সে ভালো করে। ভালোবাসা নামক অবাস্তব অনুভূতি তোমাকে শুধু নিঃস্ব ব্যতীত কিছুই করবে না। সুতরাং এই অনুভূতির কোনো উপস্থিতি তার জীবনে রাখবে না সে। এই সাময়িক মোহকে মোটেও আশ্রয় দিবে না সে। মেয়েটি ক্ষণিকের জন্য তার বসে আছে এটাই বাস্তব। হঠাৎ সিএনজি চালকের কথায় ধ্যান ভাঙে অনলের। মেয়েটা নেমে ভাড়া চুকিয়ে অনলের উদ্দেশ্যে বলল, আমি কারোর ধার রাখা পছন্দ করি না, আপনার ভাড়াটা সহ দিয়ে দিয়েছি। বিপদে না পড়লে সিএনজি নিয়ে মারপিট করতাম না। নিজের টাকার গরম দেখাচ্ছেন। উহু, টাকার গরম না। এটা আমার আত্মসম্মানে লাগে কারোর ঋণ রাখলে। আর একটা কথা, সাদা কোট পরে আছেন, পেশায় হয়তো ডাক্তার। একটু হাসতে শিখেন, ভালো লাগবে আপনার রোগীদের। বলেই ভাঙ্গা ছাতাটা মাথায় দিয়ে ছুটতে লাগে মেয়েটি। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনল। হৃৎপিণ্ডটা যেন মাত্রাতিরিক্ত জোরে বিট করছে। এটাকেই হয়তো প্রথম দেখার ভালো লাগা বলে। দেখতে দেখতে মাস পার হয়ে যায়, অচেনা মেয়েটি এখনো তার মন এবং মস্তিষ্ক থেকে বের হয়নি। নিঝুম রাতে চোখ বুঝলেই মেয়েটার ছবিটা ভাসে তার চোখে, অথচ আফসোস মেয়েটির নাম অবধি জানে না সে। অনল ভাবতে শুরু করে মেয়েটাকে হয়তো সে কখনো খুঁজে পাবে না। কিন্তু সংযোগ বলে একটা জিনিস থাকে। অনল জানত না যাকে তার মন পাগলের মতো খুঁজছে সে নিজেই তার সামনে দাঁড়াবে। অনলের এক বন্ধু রবিনের বিয়েতে আবারও মেয়েটির দেখা পায় সে। কৌতূহলের বশে রবিনকে সে জিজ্ঞেস করে, রবিন, মেয়েটাকে? কোন মেয়ে? ওই যে লালপরি। রবিন বেশ কিছুক্ষণ খুঁজে মেয়েটাকে খুঁজে পায়। হাসতে হাসতে বলে, ও অনন্যা, সীমার বান্ধবী। 1 নম্বরের খচ্চর মেয়ে। খচ্চর কেন? আসলে খচ্চর হবার কারণ আছে। মামার বাড়িতে মানুষ, মামিটা বেশ দজ্জাল। নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়েছে সবসময়, টিউশন করিয়ে। এখন একটা ছোট কোম্পানিতে কাজ করে। এই সমাজে সারভাইভ করার জন্য যতটা কঠোর হতে হয় ততটাই কঠোর। মেয়েটার জন্য মাঝে মাঝে করুণা হয়, কিন্তু কেউ সিম্প্যাথি দেখাতে গেলে ধুয়ে দিবে একেবারে। রবিনের কথাগুলো মন দিয়ে শুনছিল অনল। সেদিন কেন তার ভাড়াটা সহ অনন্যা দিয়ে দিয়েছিল সেটার ব্যাখ্যা খুব ভালোভাবেই বুঝেছে সে। মেয়েটিকে কেন যেন আরো ভালো লাগতে লাগলো অনলের। নিজ থেকেই তার কাছে গিয়ে দাঁড়ায়। অনন্যার মুখোমুখি হয়ে বলে, মিস সিএনজি ভালো আছেন? কথাটা শুনে অনন্যা বেশ চমকে যায়। অবাক নয়নে অনলের দিকে তাকাতেই সে বলে, চিনতে পারছেন না হয়তো। আপনাকে চিনব না? আপনার মতো হুলোমুখোকে কেউ ভুলে? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সত্য বচন বললেই মানুষের অপমান লাগে। বলে পাশ কাটিয়ে যেতে নিলে রাস্তা আটকায় অনল। অনলের পথ আটকানো দেখে অনন্যা চোখ মুখ কুঁচকে বলে, কি চাই? এখনো জানি না, আপাতত পরিচিত হতে চাই। আপনি কি বুদ্ধিটা হাঁটুতে নিয়ে বয়ে বেড়ান? কেন? দেখছেন আমি আপনাকে ইগনোর করছি, তবুও আপনি পরিচয় চাচ্ছেন। আপনার মনে হয় আমি দিব? চেষ্টা করতে ক্ষতি নেই, চেষ্টা করলে এভারেস্ট পাওয়া যায়, এত শুধু নাম ঠিকানা। আমি কিন্তু বেশ অদ্যাবসায়ী। কথাটা শুনে অনন্যা পাশ কাটিয়ে চলে যায়। অনল হার মানে না, রবিনের সাহায্যে অনন্যার পুরো ডাটা বের করে রীতিমতো স্টক করা শুরু করে। কেন করছে জানে না, শুধু এটা জানে অনন্যাকে দেখতে ভালো লাগে তার। অনন্যার মুখটা দেখলে সারাদিনের ক্লান্তি ভুলে যায় সে। অনন্যাও ব্যাপারটা খেয়াল করতে লাগল। প্রথমে বিরক্ত লাগল, অনেকবার অনলকে করা ভাষ্য ও শোনায়ও সে। কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এবার একটা হেস্তনেস্ত করতেই হবে তাকে। বিকেল 5টা। পরন্ত বিকেলে সেই জায়গাটায় মুখোমুখি দাঁড়িয়ে আছে অনন্যা এবং অনল। হঠাৎ এখানে দেখা করতে বলার কারণটা কি সেটা ভেবে পাচ্ছে না অনল।
অনন্যার চোখে আজ অন্যরকম প্রশ্ন ঘুরছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সে অনলের দিকে তাকিয়ে আছে। অনল কিছু জিজ্ঞেস করার আগেই অনন্যা কড়া কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসেন আমাকে? অনন্যার প্রশ্নটা খুব কঠিন না, কিন্তু অনলের গলা শুকিয়ে যায়। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে লাগে। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। চুপ করে মাথা নিচু করে থাকে অনল। অনলের নীরবতা দেখে বেশ স্পষ্ট কণ্ঠে অনন্যা বলে, আমি বিগত 2 মাস ধরে দেখছি আপনি আমাকে স্টক করে যাচ্ছেন কেন? যদি বলেন ভালোবাসেন তবে বলবো আমার বাসায় বিয়ের প্রস্তাব দিন। আমার বাবা মা নেই, মামা বাড়িতে মানুষ। অন্য সব মেয়ের মতো ভালোবাসা নামক খেলাতে মত্ত হবার মতো সুযোগ কিংবা ইচ্ছে আমার নেই। তাই যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকেন এবং আমাকে বিয়ে করার ইচ্ছে থাকে তবে বলে দিন। আমার তাতে আপত্তি নেই। কোথাও না কোথাও আমারও আপনাকে ভালো লাগে। কিন্তু আমি যদি আপনার টাইম পাস হয়ে থাকি তবে বলবো টাইম নষ্ট করবেন না। আমার মনকে আমি সামলে নিব, কিন্তু আপনার এসব কাজে আমার নামে দুর্নাম ছড়াক সেটা আমি চাই না। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। অনল শুধু মাথা নিচু করে কথাগুলো শুনছিল। বেশ কিছুক্ষণ কোনো জবাব না পেয়ে অনন্যা বেশ ঠান্ডা গলায় বলল, আমি আপনার উত্তর পেয়ে গেছি। আর কখনো আমাকে স্টক করবেন না। আমি যেন আপনার মুখও না দেখি। বলেই হাঁটা দিল অনন্যা। অনল বেকুবের মতো শুধু তার যাওয়ার দিকে তাকিয়েছিল। মনটা যেন হাহাকার শুরু করে দিল অনলের। কিন্তু ভালোবাসা নামক অনুভূতিকে সে স্বীকার করতে নারাজ। হয়তো অনন্যার সাথে পথচলাটা এতটুকুই ছিল। তখন তড়িৎগতিতে অনন্যা পেছনে ফিরে আসে এবং ঠাস করে গালে চড় বসিয়ে দেয় অনলের। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যায় অনল। কিভাবে রিয়েক্ট করবে বুঝে উঠার আগেই অগ্নিদৃষ্টি প্রয়োগ করে ফোঁস ফোঁস করতে করতে অনন্যা বলে, কাওয়ার্ড কোথাকার, 2 মাস কাজ কাম বাদ দিয়ে আমার পেছনে ঘুরতে পারছিস আর বিয়ে করার বেলায় চুপ করে মাথা নিচু করে আছিস। যদি ভালোই না বাসিস তবে কেন আমার পেছনে এই 2টা মাস ঘুর ঘুর করছিস? সকাল নেই সন্ধ্যা নেই আমি চোখের সামনে শুধু তোকেই দেখেছি। অজান্তেই ভালোবেসে ফেলেছি তোকে। দূর। এখন আমি তোকে বাদে কাউকে চিন্তাও করতে পারি না। বেয়াদব কোথাকার কাপুরুষ। শুনে রাখো কান খুলে, বিয়ে তো তোকে আমাকেই করতে হবে। তুই ভালোবাসিস কি না তাতে আমার কিছুই যায় না। বুঝছিস? আঙুল শাসিয়ে ভাঙ্গা কণ্ঠে কথাগুলো বলে অনন্যা। অনল এখনো হা করে ওর কথাই শুনে যাচ্ছে। কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ খেয়াল করল অনন্যা কিছু খুঁজছে। অবাক কণ্ঠে তখন জিজ্ঞেস করে, কি খুঁজো তুমি? পাথর, আমার মাথা ফাটাবো। এতক্ষণ একটা মেয়ে তোর সামনে প্রেম প্রস্তাব দিচ্ছে আর তুই এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস। এখন একটু সাহস করে মনের কথাটাও বলতে পারিস। তোর মতো ছেলেকে কিভাবে আমি পছন্দ করছি, আল্লাহ। এক কাজ কর, তুই তোর মতো থাক, দাঁড়িয়ে থাক। গাধা কোথাকার। বলতে বলতেই গলা ধরে আসে অনন্যার। অজান্তেই চোখ থেকে পানি পড়তে লাগল অনন্যার। অনন্যার চোখের পানি কোথাও না কোথাও অনলের ভেতরটাকে অস্থির করে তুলল। বুকের অস্থিরতা তাকে পাগল করে তুলছে। চোখের পানিটা অগোচরেই মুখে পেছনে ফিরে হাঁটা দিতে নিলেই অনল পেছনে থেকে অনন্যাকে জড়িয়ে ধরে। অনলের আলিঙ্গনে অনন্যার পা আটকে যায়। অনলের স্পর্শে যন্ত্রচালিত রোবটের মতো শক্ত হয়ে যায় অনন্যা। হৃদস্পন্দন তীব্রগতিতে বেড়ে যায় তার। অনল ধীর কণ্ঠে বলতে শুরু করে, এতক্ষণ যা বলার বলেছ, এখন আমি বলবো তুমি শুনবে। বলবো না আমি তোমাকে ভালোবাসি, কারণ ভালোবাসা নামক বস্তুতে আমার বিশ্বাস নেই। তবে আমার তোমাকে চাই, প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষণ। তোমাকে একটা দিন না দেখলে আমার বুকে হাহাকার হয়। সব কাজের মধ্যে তোমার মুখখানা আমার দেখা লাগাই। তোমাকে না দেখলে রাতে ঘুম আসে না। ছটপট করতে থাকি।
একটু আগে যখন তুমি চলে যাচ্ছিল বুকের ভেতর যেন রক্তক্ষরণ হচ্ছিল। তোমার হাতের মার খেয়েও আমার রাগ উঠেনি, অন্য কেউ হলে তো সেখানেই পুঁতে ফেলতাম। তোমার চোখের পানি দেখে আমার ভেতর অজানা অস্থিরতা তৈরি হয়েছে। এগুলো যদি ভালোবাসা হয় তবে তাই। আমি অন্য ছেলেদের মতো বলবো না তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। বলবো না তোমাকে বাদে মরে যাব, বলবো না তোমার জন্য সব করতে পারি। শুধু একটা কথা বলবো, আমার জীবনে তুমিই প্রথম নারী। হয়তো শেষ নারীও তুমি। তোমার চোখে কখনো দুঃখের ছায়াও ভিড়তে দিব না। তুমি যখন বলবে তোমাকে বিয়ে করতে আমি রাজি। শুধু একটা কথা, যদি কখনো আমার উপর তোমার বিরক্ত হয়ে যাও আমাকে বলে দিও, কিন্তু আমাকে চিট করো না। আমি নিতে পারবো না। অনলের সহজ উক্তির পর অনন্যার বলার কিছুই থাকে না। যা জানতে চেয়েছে সব কিছুর উত্তর তার কথায় নিহিত। ভালোবাসি না বলেই শুরু হয় অনন্যার ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার গভীরত্ব এতটা ছিল যে কখনোই ভালোবাসি বলতে হয়নি অনলের। অনলের চোখজোড়ার স্বচ্ছতায় নিজের জন্য পাহাড় সমান ভালোবাসা খুঁজে নিত অনন্যা। সময় যেতে থাকে, তাদের সম্পর্কের গভীরত্ব বাড়তে থাকে। তাদের সম্পর্কের শুরু যে জায়গা থেকে হয় সেই জায়গাটাই তাদের পছন্দের জায়গা হয়ে ওঠে। অনল তার মনের চাপা কষ্টের জানালা অনন্যার কাছে খুলতে থাকে। তার বাবার ছেড়ে যাওয়ার ক্ষতটা অনন্যার হাসির মলমে ভরতে থাকে। অনলের ইন্টার্নশিপের সময় শেষের দিকে ঘনিয়ে আসে। অনন্যাকে সুভাষিনী বেগমের সাথে পরিচয় করিয়ে দেয় অনল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়। তারপর ছোট করে তাদের আকদও হয়ে যায়। অনলের চাকরির পর মেয়ে তুলে নিবে এই কথাই হয়। দুজনে বেশ সুখী ছিল, কিন্তু ভাগ্যের উপর কারোর হাত থাকে না। আল্লাহ যার জন্য যা লিখে রেখেছেন সেটা হতে বাধ্য। অনন্যার প্রায় কলার বোনের সাইডে ব্যথা হতো। অসম্ভব ব্যথা, কিন্তু মামির ভয়ে সে কাউকে বলতো না। একটা সময় ব্যথাটাকে সহ্য করতে থাকে। রাতে যখন ব্যথাটা উঠত গরম ভাব দিয়ে নিজেকে সামলাত। অনন্যা মামা মামিকে এ ব্যাপারে কোনোদিন জানায়নি। তাদের কাছে থাকে বলে তার প্রতিটা সময়ে খোঁটা খেতে হয়। এখন তার হাড়ে ব্যথা কথাটা জানলে আরও কথা শুনতে হবে। আর অনন্যার কাছে এতটা টাকাও নেই যে সে চিকিৎসা করতে পারবে। কিন্তু হাড়ের ডাক্তার দেখিয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি। অনলকে বলছে না ও চিন্তা করবে বলে। ছেলেটা তার সাথে থাকলে অন্যরকম থাকে, এখন তার সামান্য ব্যাপারে তাকে বিরক্ত করতে চায় না অনন্যা। দেখতে দেখতে অনন্যাকে উঠিয়ে নেবার সময় চলে আসে। ধুমধাম করে নিজের কাছে নিয়ে আসবে অনল। অনল এবং অনন্যার সম্মতিতে আবারও তাদের বিয়ের আয়োজন হয়। সকাল 11টা। অনন্যা তখন অনলের সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। আজ শপিংয়ে যাওয়ার কথা সুভাষিনী বেগমদের সাথে। হঠাৎ কলার বোনের ব্যথাটা তীব্র হয়ে ওঠে। ধীরে ধীরে তা বাম হাতেও ছড়িয়ে যাচ্ছিল। কয়েকদিন ধরে ব্যথাটা তীব্র রূপ নিয়েছে। যখন ব্যথা উঠে তখন পাগলের মতো ব্যথা হতে থাকে। হাতটা চেপে ধরে বসে পড়ে অনন্যা। চোখ থেকে পানি পড়ছে। অসম্ভব ব্যথা করছে। একটা সময় নিজেকে আর আটকে রাখতে পারল না, মামিকে ডাকা শুরু করল। মামি যখন রুমে আসলেন তখন অনন্যা কাটা মুরগির মতো ছটফট করতে লাগল। তাড়াতাড়ি অনলকে ফোন লাগালেন তিনি। অনন্যা তখনও ব্যথায় কাতর। অনন্যাকে তাড়াতাড়ি অনলের চাকরিরত হাসপাতালে ভর্তি করা হল। অনন্যার অবস্থার অবনতি দেখে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করা হল। অনন্যাকে এভাবে ছটফট করতে দেখে অনলের বুকে কামড় পড়ল। হারিয়ে ফেলবে না তো অনন্যাকে। হাসপাতালের আইসিইউতে কাউকে এলাও করা হয় না। কিন্তু ওভারটাইমের উছিলায় প্রতিটা সময় অনল তার কাছে ছিল। অনন্যার রিপোর্ট আসলে অনলের সিনিয়র ডাক্তাররা তাকে ডেকে পাঠায়। স্যার আমাকে ডেকেছিলেন। আসো অনল, বসো। জি স্যার। তোমার ওয়াইফের রিপোর্টস হয়তো দেখেছ।
আমার মনে হচ্ছে ওর হার্টের প্রবলেম রয়েছে। যদিও ট্রোপাই নেগেটিভ এসেছে। কিন্তু স্যার ও তো কলার বোনে ব্যথা বলছিল। আই থিংক ওর কিছু ভেইন শুকিয়ে গেছে যার কারণে ওর স্টেবল এনজাইনা শুরু হয়েছিল। কিন্তু এখন সেটা আনস্টেবল হয়ে উঠেছে। আমার মতে ওর শুধু ভেইন শুকিয়ে যায়নি। ওর হার্টেও ব্লক থাকতে পারে। কারণ ওর ব্যথাটা পুরো হাতে ছড়িয়ে যাচ্ছে। আর ওর ব্লাড ক্লট শুরু হয়েছে। আমি এনজিওগ্রাম করতে চাই। এবং কালকেই তুমি পারমিশন দাও। স্যার আপনার যা ভালো মনে হয় আপনি করুন। স্যারের কেবিন থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে অনল। অনন্যা তার রক্তে মিশে আছে। অনন্যাকে ব্যতীত নিজের অস্তিত্ব ভাবতেই বুক কেঁপে উঠে তার। আল্লাহ কাছে শুধু একটাই দয়া করতে থাকে অনল, যাতে তিনি অনন্যাকে ফেলে যায় তার কাছে। আইসিইউ কেবিনে তখন ঘুমিয়ে আছে অনন্যা। নিজের চোখ মুখে ধীরে তার কাছে বসে। কি মায়াবী না লাগছে তার মায়াপরীকে। কিভাবে থাকবে ওর কিছু হয়ে গেলে। অনন্যার ক্যানোলা পরা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে থাকে, প্লিজ সুস্থ হয়ে যাও, পারবো না তোমাকে ছাড়া থাকতে। নিজেকে আর ধরে রাখতে পারল না অনল। চোখের পানি ছেড়ে দিল সে। অনন্যার হাতে ভেজা অনুভব হতেই ঘুম ভেঙে গেল তার। পিটপিট করে চোখ খুলে দেখল অনল তার হাত ধরে বসে রয়েছে। খুব কষ্টে বলে, তুমি কাঁদছ কেন? হুট করে অনন্যার জেগে যাওয়ায় নিজের চোখের পানি মুছে নিল অনল। মুখে হাসি ফুটিয়ে বলে, তুমি উঠে গেলে কেন? ঘুম হচ্ছে না এখানে? কথা ঘুরাচ্ছ অনল? আমার কি খুব বড় রোগ ধরা পড়েছে? না না, তেমন কিছু না, এই তো কাল পরশুর মধ্যে আমরা বাসায় চলে যাব। তুমি মিথ্যে বলছো তাই না? কেন এটা লাগছে তোমার? ভুলে যাচ্ছ অনল, আমি তোমার চোখ পড়তে পারি। ভুল পড়ছ। কাল একটা টেস্ট আছে, এরপরেই আমরা বাসায় যাব দেখো। অনন্যা আর কথা বাড়াল না, কেন যেন নিজের মনেও খচখচানি শুরু হয় তার। অনলের শুকনো মুখটা যেন তাকে আরও দুর্বল করে তুলে। পরদিন ডাক্তার কেবিনে। এনজিওগ্রাম করার পর অনলকে দেখে পাঠায় তার সিনিয়র ডাক্তার। অনল যখন তাকে জিজ্ঞেস করে অনন্যার কি অবস্থা, তখন তিনি গম্ভীর হয়ে বলেন, আমি যা এজুম করেছিলাম, অনন্যার একটা করোনারি আর্টারি 90% শুকিয়ে গেছে। একটা ভেইন অলরেডি 50 থেকে 60% শুকিয়ে গেছে। আরেকটা আর্টারি 70 থেকে 80% শুকিয়ে গেছে। এখন যে জায়গা থেকে ব্লাড বের হয় সেগুলোই শুকাতে থাকে, তাহলে তো ব্যথাটা হবেই। অনন্যা এতদিন ব্যথাটাকে সহ্য করে গেছে। ও ভেবেছে কলার বোনে ব্যথা, বাট এটা হার্ট কেস। এখন যে পজিশন, আমি চাইলেও রিং পরাতে পারবো না। বেস্ট অপশন সার্জারি। এবার তোমার ডিসিশন। স্যার কবে সার্জারি করতে চাচ্ছেন? দেখো পেশেন্ট স্টেবল, তাই আমি সামনের সপ্তাহে করতে চাচ্ছি। টাকা পয়সারও ব্যাপার আছে। তুমিও সময় নাও। ওকে স্যার। কেবিন থেকে বেরিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। এতটা অসহায় লাগছে যে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না অনল। মনের ভেতর একটা হাহাকার শুরু হয়, হাজারো ভয় বুকে জমতে থাকে। অনন্যাকে হারানোর ভয়। কিছুক্ষণ পর উঠে দাঁড়ায় অনল। নিজেকে নিজে বুঝায় যেভাবেই হোক অনন্যাকে তার বাঁচাতেই হবে। চোখ মুখ মুছে অনন্যার কাছে যায় সে। অনন্যার কাছে বসতেই অনন্যা মৃদু গলায় বলে, এত চিন্তা করো না অনল, যা আল্লাহ লিখে রেখেছেন তাই হবে। তুমি লুকালে কি হবে, আমি জানি আমার খুব বড় রোগ ধরা পড়েছে। অপারেশন লাগবে, তাই না? একটা কথা বলি, এত কিছু করে কোনো লাভ হবে না। আমার সময় চলে এসেছে। তুমি থামবে অনন্যা? বেশ কড়া কণ্ঠে বলে উঠল অনল। অনন্যা মলিন হাসি দিয়ে বলল, এখনো বকবে? পরে কিন্তু আফসোস করবে বলে দিচ্ছি। হা হা হা। প্লিজ অনন্যা থামো না। অনল আর নিজেকে আটকে রাখতে পারল না। অনন্যাকে জড়িয়ে ধরে কেঁদে দিল।
অনন্যার তার পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, আমি এত সহজে মরব না, এত কাঁদতে আছে। তুমি কাঁদলে আমি নিজেকে শক্ত কিভাবে রাখব? আর আমি মরে গেলে না একা থাকার কথা চিন্তাও করবে না। একটা পুতুলের মতো মেয়ে দেখে বিয়ে করবে। ঠিক আছে, তুমি যদি এই ফাও কথাই বলতে থাকো তাহলে আমি যাচ্ছি। বলে উঠে যেতে নিলেই অনন্যা হাতটা টেনে ধরে বলে, একটা বার ভালোবাসি বলবে। করুণ গলায় বলা কথাটা অনলের ভেতরটাকে চুরমার করে দেয়। কাপা কণ্ঠে বলে অনন্যাকে, ভালোবাসি, খুব ভালোবাসি। সেদিন ভালোবাসি কথাটাই অনলের বলা শেষ ভালোবাসি ছিল। রাতের মধ্যেই অনন্যার ব্যথা শুরু হয়। সকল ঔষধ দেওয়ার পরও লাভ হয় না। একটা সময় সিপিআর দিতে থাকে অনল, কিন্তু শেষ রক্ষা হয়নি। রক্ত, গ্যাজা বের হতে থাকে অনন্যার মুখ থেকে। পালস যখন শেষ হয়ে যায় তখনও অনল সিপিআর দিতে থাকে। অনল পাগলের মতো অনন্যাকে সিপিআর দিতে দিতে বলতে থাকে, অনন্য প্লিজ উঠো, প্লিজ, প্লিজ আমার সাথে ফাজলামি করো না। ভালোবাসি বলতে বলেছিলে, বলেছি, তাও কেন এমন করছো আমার সাথে? উঠো না অনন্যা। অনলের সব কলিগরা বুঝাতে থাকে অনন্যা নেই। কিন্তু অনল মোটেই বুঝতে চায়নি। ভাবে এখনই অনন্যা ব্যাক করবে হয়তো। শেষমেশ একজন কলিগ গালে চর বসিয়ে তাকে হুঁসে আনতে চায়। অনল, সি ইজ ডেড। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সি ইজ ডেড। কথাটা কানে যেতেই ধপ করে বসে পড়ে অনল। অনন্যার মৃত্যুর পর যেন বাঁচার আগ্রহটুকু শেষ হয়ে যায়। একমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে বাঁচার চেষ্টা করে সে। কিন্তু আত্মাবাতীত মানুষ লাশের ন্যায় হয়। বর্তমান। অনলের গলা ধরে গেছে। অনল কথা থামিয়ে চুপ করে থাকে। ধারার চোখ বারবার ভিজে যাচ্ছে। অনলের কথাগুলো শুনে বুকের মাঝে একটা চিনচিনে ব্যথা অনুভব হতে থাকে ধারার। হঠাৎ আনমনেই অনল বলতে থাকে, জানিস ধারা, অনন্যা এই প্রথম নারী যাকে আমি ভালোবাসি কথাটা বলেছিলাম। এবং সেটাই আমার প্রথম এবং শেষ ভালোবাসি বলা ছিল। অনন্যা সব সময় আমাকে একটা প্রশ্নই জিজ্ঞেস করত, ভালোবাসো? আমি কখনো সেটার উত্তর দিতে পারতাম না। যখন ও আমায় ছেড়ে চলে গেল আমি চিৎকার করে ভালোবাসি বলেছি ওকে। কিন্তু ও ফিরে আসলো না। এই হাত দুটোতে ওর নিথর দেহটা ছিল। আমার নিজেকে তখন পৃথিবীর সবথেকে অপারগ ডাক্তার লাগছিল। আমি চেয়েও কিছুই করতে পারছিলাম না। এখন বারবার মনে হয় কেন ভালোবাসি বলতে গেলাম। সেদিন যদি না বলতাম হয়তো অনন্যা আমাকে ছেড়ে যেত না। ওর অবস্থা বেশ স্টেবল ছিল জানিস। আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ অনন্যাকে কেড়ে নিল? অনন্যা আমার রুখতে মিশে ছিল জানিস। ও না অন্য মেয়েদের মতো ছিল না, আমার চোখ দেখেই বুঝে যেত আমার কোথায় কষ্ট। যেদিন তোর সাথে আমার বিয়ে হয় আমি ওর সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম। ও হাসপাতালে ভর্তির সময় শুধু বলতো ওর কিছু হলে যাতে আমি একা না থাকি, ওর নাকি কষ্ট হবে তাতে। আচ্ছা আমার সাথে এমন কেন হয় বলতো? অনলের পাগলের প্রলাপগুলো চুপ করে শুনছিল ধারা। অনলের জীবনের সাথে এত কিছু হয়েছে, ব্যাপারগুলো ধারার অজানা ছিল। তখন ও মাত্র এসএসসি পাশ করে কলেজে উঠেছিল। অনলের কলমা হয়ে গেছে, ব্যাপারগুলো তার বাবা মা জানলেও সে জানত না। তার অনল ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, ধুমধাম করে বিয়ে হবে ব্যাপারটা তার জানা ছিল। কিন্তু পরে বিয়েটা কেন হলো না এটা কখনো জানা হয়নি। আসলে যাকে জমের মতো ভয় পেত তার পার্সোনাল ব্যাপারে কখনোই ধারার ইন্টারেস্ট ছিল না। একবার শুনেও ছিল ওভার ড্রাগ করে আইসিইউতে ভর্তি হয়েছিল অনল। ভেবেছিল অনলের এসব কাজের কারণে বউ পালিয়ে গেছে। এখন সুভাষিনী বেগম এবং সুরাইয়া বেগমের কথাগুলোর মর্ম বুঝতে পারছে। অনলের জীবনে এত কিছু হয়ে গেছে সেটা না জানার আফসোসটা কুরে কুরে খাচ্ছে ধারাকে। তখন অনল ধীর কণ্ঠে বলে, তোকে আমি কখনোই বিয়ে করতে চাইনি, অনন্যার জায়গা আমি তোকে কেন কাউকে দিতে পারবো না।
কিন্তু মা বলেছিল তোকে বিয়ে করলে হয়তো আমি বাঁচার কোনো কারণ পাব। মা সত্যি বলেছিল। আজ যখন তোর বাচ্চার হার্টবিটটা শুনেছি তুই ইমাজিন করতে পারবি না আমার বুকের মাঝে কি অনুভব হচ্ছিল। অনন্যা যাবার পর এই প্রথম আমি সুখ অনুভব করেছিলাম। আবার ইচ্ছে হয়েছিল আমি কারোর জন্য আমি বাঁচি। তোর বাচ্চাটা যেন আমার সব দুঃখের মলম, ওকে কেন্দ্র করে আমি বাঁচতে পারব। তুই আমাকে একটা কথা দিবি? তুই তোর বাচ্চাকে কখনো আমার কাছ থেকে কেড়ে নিস না। আমি ওকে কেন্দ্র করে বাঁচতে চাই ধারা। আমি বাঁচতে চাই। ধারার হাত দুটো নিজের মুঠোতে নিয়ে কপাল থেকে বলতে থাকে অনল। সে কাঁদছে। সাথে ধারাও। আজ অনলের কষ্টগুলো ধারা অনুভব করছে নিজের হৃদয় দিয়ে। হয়তো এই অশ্রুই তাদের সম্পর্কের সূচনা ঘটাচ্ছে, যেখানে দুজন একটা সুতোয় বাঁধা। ধারার অনাগত সন্তানটি হয়তো তাদের সেই সুতো। রাত 8টা। অনল ধারা কেউ ফোন ধরছে না দেখে বেশ চিন্তায় পড়ে গেলেন সুভাষিনী বেগম। এমনই তাদের মধ্যে কিছু ঠিক নেই। এর উপরে সেই দুপুরে বের হয়েছে, এখনো ফেরার নাম নাই। টেনশনে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলা তো যায় না, বিপদের তো হাত পা নেই। আর ধৈর্য ধরতে না পেরে অনলকে ফোন দেন সে। অনল ফোন ধরছে না বলে তার টেনশন যেন আরো বেড়ে গেছে। না জানি অনল ধারা কোথায় আছে। রাস্তায় পাশাপাশি হাঁটছে অনল ধারা। দুজনের চোখ মুখ ফুলে রয়েছে। দুঃখের ভার কমিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে তারা। নিতান্ত পরিবহন না পাওয়ার জন্য হাঁটা লাগছে তাদের। বহুদিন পর আবার কেঁদেছে অনল। তবে মনটা বেশ হালকা লাগছে। অনল ঠিক বুঝে উঠতে পারছে না এই অনুভূতিটা কেন হচ্ছে। বহুদিন পরে কেঁদেছে বলে নাকি ধারাকে নিজের চাপা কষ্টগুলো খুলে বলেছে বলে। উত্তরটা তার জানা নেই, খুঁজতেও চায় না অনল। হঠাৎ খেয়াল করল ধারা রাস্তার এক কোণায় দাঁড়িয়ে পড়েছে। অনল কাছে যেতেই দেখে সে লোভনীয় দৃষ্টিতে ফুচকা ঠেলার দিকে তাকিয়ে আছে। অনল হালকা ধাক্কা দিয়ে বলল, কি হইছে? পা আটকে গেছে নাকি রাস্তায়? চল হাঁটি, একটা রিকশা পাইলে উঠে যাব। অনল ভাই। ধারার মুখের করুণ স্বরে ডাক শুনে পেছনে ফিরে তাকায় অনল। ধারাকে একটা কিউটের ডিব্বা লাগছিল অনলের কাছে। খুব হাসি পাচ্ছিল তখন অনলের। ঠোঁট চেপে হাসি আটকে বলল, কি হয়েছে? আমাকে একটু ফুচকা কিনে দিবে? তোমার তাড়াহুড়োর জন্য পার্সটাও আনিনি। আমার খুব ফুচকা খেতে মন চাচ্ছে। চোখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে অনল বলল, কতটা আনহাইজিনিক জানিস? আমার প্রিন্সেস কোনো আনহাইজিন খাবার খাবে না। হ্যাঁ, কে বলেছে আনহাইজিন? সারা জীবন খেয়ে বড় হলাম, কই তখন তো হাইজিন ওর হাইজিনের কথা ভাবিনি। আর 1 মিনিট মাত্র তো 7 সপ্তাহ, এর একটু বেশি হয়েছে বাবুর বয়স। জানলে কি করে সে প্রিন্স না প্রিন্সেস? আমি জানি ও প্রিন্সেসই হবে। যাগ্গে জিভ থেকে লোল না ফেলে চল তাড়াতাড়ি। মোবাইলের নেটওয়ার্কও নেই। মা টেনশন করবে। 1 প্লেট ফুচকা, এরপর জোরে জোরে হাঁটব। প্রমিস। একটাও না। পরে আমাশা হয়ে বাথরুমে দৌড়াতে হবে। আর এখন মিসক্যারেজ হবার চান্স অনেক বেশি। আমি চান্স নিতে চাই না। মাত্র ওর হার্ট বিট পাওয়া গেছে। সি ইজ নট দ্যাট মাচ স্ট্যাবল। বলেই হাঁটা শুরু করল অনল। ধারার খুব ফুচকা খেতে মন চাচ্ছিল। কিন্তু এই পাজি লোকটা, উফ, সব কিছু তার মতো হওয়া চাই। কেন বাবা একটু ফুচকা খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? না তার প্রিন্সেস নাকি হাইজিনিক জিনিস খাবে না? ধুর, ভালো লাগে না। এই খচ্চর লোকটা সারাক্ষণ দাদাগিরি করে। ধারার ইচ্ছে হচ্ছিল অনলের মানিব্যাগটা মেরে ফুচকা খেতে। পরমুহূর্তে মনে হল সে যা করবে বাচ্চাও তাই শিখবে। আর নিজের বরের পকেট মারাটা কেমন হয়ে যাবে না? আমাকে গালানো শেষ হলে কষ্ট করে কি হাঁটবেন?
অনলের কথা কানে আসতেই তাড়াতাড়ি হাঁটা শুরু করল ধারা। এই লোক কিভাবে জানে মনও পড়তে পারে? সাংঘাতিক লোক। লোকটার জন্য মনে মনেও কিছু চিন্তা করা দায় হয়ে উঠেছে ধারার। যখন বাসায় পৌঁছায় তারা, তখন ঘটির কাঁটার নটা ছুঁই ছুঁই। সুভাষিনী বেগমের কাছে ধুমায় বকা খেতে হয়েছে অনল ধারাকে। এতক্ষণ চিন্তায় অস্থির হয়েছিলেন তিনি। প্রেগন্যান্সির সময় কিছু খাওয়ার ক্রেভিং উঠলে সেটা থামানো অনেক কষ্টকর হয়ে যায়। ধারার ক্ষেত্রেও তাই হয়েছে। ফুচকা খাবার ইচ্ছেটা এখনো বেশ প্রবলভাবে জেকে বসেছে মাথায়। উপরে ফুপির বোকায় আরও মন খারাপ হতে লাগে তার। মুখ কাচুমাচু করে মাথা নিচু করে রাখলে সুভাষিনী বেগম বলেন, হয়েছে বরকে বকছি বিধায় তোমার মাথা নিচু করা লাগবে না। রুমে যেয়ে ফ্রেশ করে নাও। ধারাও ভদ্র বাচ্চার মতো রুমে চলে যায়। ফুপিকে তো বোঝাতে পারছে না তার যে ফুচকা খাবার ক্রেভিং উঠছে। ধারার রুমে যাবার পরই অনল বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটাকে আজ অন্য রকম লাগছে সুভাষিনী বেগমের। কেন যেন মনে বেশ প্রশান্তি লাগছে সুভাষিনী বেগমের। আজ ছেলেটার চোখ মুখে নতুন করে বাঁচার ইচ্ছে ছিল। তবে কি তার ছেলে অনন্যার স্মৃতিকে ফেলে সামনে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে? রাত 11টা। অনল এখনো ফিরেনি। ধারার বেশ চিন্তা লাগছে। লোকটা সেই বেরিয়েছে, এখনো আসার নাম নেই। সুভাষিনী বেগমকে জোর করে ঘুমাতে পাঠিয়ে দিয়েছে সে। বেশি রাত জাগা তার স্বাস্থ্যের জন্য ভালো নয়, বয়স হয়েছে বলে কথা। তাই ধারাই অনলের ফিরার অপেক্ষা করবে। লোকটা ফোনও নিয়ে যায়নি। চিন্তার প্রহর যেন কাটছেই না। তখনই কেচিগেট খোলার শব্দ পায় ধারা। দরজায় বেল বাজার আগেই দরজা খুলে দাঁড়িয়ে যায় সে। অনল তখন কেবল সিঁড়িতে। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় সিঁড়ি দিয়ে উঠতেই খেয়াল করল একজন রমণী দরজা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হল যেন অনন্যাই দরজার কাছে দাঁড়িয়ে আছে। পরমুহূর্তেই চোখের ভুলটা ধরা পড়ে যায়। দরজা ধরে অনন্যা নয়, ধারা দাঁড়িয়ে আছে। নীল শাড়িতে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। নিজের অবাধ্য মনকে খুব কড়া শাসন করে দিল অনল। আজকাল মনটা ধারার মাঝে অনন্যাকে খুঁজছে। এটা তো কখনোই সম্ভব না। ঘরে ঢুকতেই বেশ শাসানো গলায় বলে উঠে ধারা, একটু তো বুদ্ধি নিয়ে কাজ করবা নাকি? একটু ফোনটা সাথে নিয়ে গেলে কি হতো? ফুপি চিন্তা করছিলেন। আমি জোর করে তাকে শুতে পাঠিয়ে দিয়েছি। মানুষের চিন্তা হয় তো নাকি রাত কটা বাজে খেয়াল আছে? তখনই অনল হাতের বাজারের ব্যাগ ধারার হাতে ধরিয়ে দেয়। হিনহিনে গলায় বলে ধারাকে উদ্দেশ্য করে বলে, যার জন্য করি চুরি সে বলে চোর, বাহ কি নিষ্ঠুর দুনিয়া। নে নে ধর। আমার জন্য তুমি চুরি করতে গেছিলে বুঝি? সেখান থেকে এত এত বাজার নিয়ে এসেছ। ধারার কথা শুনে চোখ মুখ খিচে তীক্ষ্ণ গলায় বলল অনল, খিল খিল হাসা থামিয়ে খাবার দে, খিদেও পেটের ইঁদুরগুলো নাচানাচি শুরু করে দিয়েছে। আর শোন। রান্নাঘরে যেতে যেও থেমে গেল ধারা। পেছনে ফিরলে অনল বলে উঠে, ফুচকার সব সরঞ্জাম নিয়ে এসেছি। খাওয়ার পর বানিয়ে দিচ্ছি। তুমি কি বানাবে ফুচকা? তোমার ওই ঠেলা মামার থেকে ভালোই বানাবো। না জানি আদৌ হাত হয় কিনা। আমার প্রিন্সেসের ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি ফ্রেশ হয়ে আসছি। তুই খাবার গরম কর। বলেই নিজের রুমে রওনা দিল অনল। ধারার কোনো কথা শোনার অবকাশ আছে তার? সে তো তার মতো করেই ভাববে আর সেভাবেই কাজ করবে। ধারা মুচকি হেসে রান্নাঘরে বাজারগুলো খুলতে লাগল। এলাহি কাণ্ড করেছে অনল। ধারার যা কিছু খেতে ভালো লাগে সব কিনে এনেছে। সাথে তেঁতুল, জলপাই, চালতা, আচার বানানোর কোনো সরঞ্জামের কমতি রাখেনি। ধারার মনে মনে হাসিই পেল। লোকটা 2 ঘন্টা যাবৎ এই মহান কাজ করেছে। লোকটার উপর মাঝে মাঝে খুব রাগ উঠে ধারার, মনে হয় রাগে মাথাটাই ফাটিয়ে দিবে সে। আবার মাঝে মাঝে এতটা ভালো লাগে যে বলে বোঝানো যাবে না।
যেমনটা এখন লাগছে। এক অজানা ভালো লাগায় মনটা ভরে যাচ্ছে। এটা কি মুড সুইং এর অংশ নাকি অন্য কিছু সে জানে না, হয়তো জানতে চায়ও না। রাত 12টা। রান্নাঘরের টুলের উপর পা উঠিয়ে বসে আছে ধারা। আর সামনে বেশ ঢাল তলোয়ার নিয়ে ফুচকা বানানোর প্রচেষ্টা করে যাচ্ছে অনল। ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে বানাচ্ছে সে। ধারা যখনই সাহায্য করতে চাইছে তখন বজ্রকণ্ঠে বকা শুনতে হচ্ছে। তাই বৃথা চেষ্টা করা থামিয়ে চুপচাপ বসে রয়েছে সে। মটর সিদ্ধ করে আলু সিদ্ধতে দিয়েছে অনল। হঠাৎ দেখল ধারা রীতিমতো হাই তুলছে। ব্যাস হুঙ্কার দিয়ে বলে উঠল, ওই আমি এখানে ঘেমে একাকার আর তুই বসে বসে হাই তুলছিস। অমনি যেই হাইটা বের হতো সেটা আবার ভেতরে নিয়ে ধারা বলল, আজব, আমি কি তোমাকে বলেছি গরমের মধ্যে ফুচকা বানাও? আমাকে বকছো কেন? তখন কিনে দিলেই পারতে, এখন হাই আসলে আমি কি করব? কি ফাজিল মেয়ে রে তুই! একে কোথায় আমাকে একটু সাহায্য করবি তা না? বেশ পাল্টিবাজ তো তুমি অনল ভাই। আমি কি মানা করেছি তোমাকে সাহায্য করতে? আমি তো বলেই ছিলাম দাও আলুগুলো কেটে দেই। কি ধমকটাই না দিলে! এখন আমাকে বকছো। হয়েছে হয়েছে, বকিস না তো। উত্তীর্ণা মেয়ে পড়ে হাত ফাত করে কেটে ফেললে। থাক ভাই, আমিই করি। নেহাত আমার মেয়ে খেতে চেয়েছে, নয়তো কখনোই তোর জন্য আমি বানাতাম না। বলেই পেঁয়াজ কাটায় মন দিল অনল। টপ টপ করে তার চোখ থেকে পানি পড়ছে, এটা দেখে ধারার বেশ খারাপ লাগতে লাগল। অমনি বসা থেকে উঠে দাঁড়ালো ধারা। চুলগুলো খোপা করে অনলের পাশে গিয়ে দাঁড়ালো, কড়া কণ্ঠে বলল, হয়েছে, অনেক কেঁদেছ। সরো তো সরো, আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, তুমি বাকি কাজ করো। তুই পারবি না। চুপ দাও বলছি। সরো, আমাকে কাজ শিখিও না। একে নাকের জল, চোখের জলে একাকার। আসছে। ধমকে কাজ দিল। অনলের হাত থেকে ছুরিটা নিয়ে একেবারে গিন্নির মতো কাজ করছে ধারা। মাথায় খোপা, কোমরে ওড়না গোজা। মাঝে মাঝে অবাধ্য ছোট চুলগুলো চোখে মুখে পড়ছে। চুল থেকে ঘামের রেখা ঘাড় অবধি বহমান। নারীর এই প্রতিচ্ছবিটা সবথেকে সুন্দর হয়। অনল অবাক চিত্তে ধারার এই প্রতিচ্ছবি দেখে যাচ্ছে। এক মোহ তার চোখজোড়াকে ঘিরে ধরেছে। কিছুতে চোখজোড়া সরাতে পারছে না। সময়টা যেন থেমে গেছে। অনল নিজের অজান্তেই ধারাকে লক্ষ্য করে যাচ্ছে। কি দেখছ? ধারার অবাক নয়নে করা প্রশ্নে সম্বিত ফিরে অনলের। মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর দেয় সে। নিজের মনেও একটা প্রশ্ন উদয় হয়, আসলে কি দেখে যাচ্ছিল সে? এত মন্ত্রমুগ্ধের মতো ধারাকে দেখার কি আছে? প্রশ্নের উত্তর খুঁজেও কিছুই হাতে পেল না অনল। আজকাল মনটা শুধু অবাধ্য কাজ করে যাচ্ছে। কখনো ধারার মাঝেই অনন্যাকে খুঁজতে থাকে, তো কখনো কোনো কারণ ব্যতীত তাকে নিয়ে ভাবতে থাকে। উফ, কি জ্বালা হয়েছে! ফুচকা বানানো যখন শেষ হলো তখন ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। রান্নাঘরের টুলের উপর বসেই বাচ্চাদের মতো ফুচকা খাচ্ছে ধারা। আর সেটা মুখে হাত দিয়ে দেখে যাচ্ছে অনল। এসব খাবারের প্রতি কখনোই কোনো আগ্রহ তার ছিল না। সে শুধু তার সামনে বসা মেয়েটাকে খেতে দেখেই খুশি। হুট করেই ধারার গালটা টিপে দিল। ধারা অনলের কেমন কাজে বেশ অবাক হয়েই বলল, এটা কি হলো? তুই এত কিউট কেন বলতো? কে বলবে আর তুই মা হতে চলেছিস? কিছুদিন পর বাচ্চা হলে কি করবি এটাই ভাবছি। বাচ্চা সামলাবে বাচ্চা? হা হা হা, আমি মোটেই বাচ্চা নই। শোন, তুই 60 বছর হয়ে গেলেও না আমার কাছে বাচ্চাই থাকবি, ঠিক আছে? মুখ ধুয়ে ঘুমাতে যা। কাল কলেজে আমি তোকে পৌঁছে দিব। হঠাৎ? আমি তো সারার সাথেই যাই। আমি বলেছি ব্যাস, আমি নিয়ে যাব। আর কোনো কথা শুনতে চাই না। বলেই হাঁটা দিল অনল। ধারাও আর কথা বাড়াল না। অনলের সাথে তর্কে জড়ানো মানে নিজের পায়ে কুড়াল দেওয়া।
দীর্ঘশ্বাস ফেলে সুভাষিনী বেগমের রুমে হাঁটা দিল ধারা। হাত মুখ ধুয়ে বারান্দায় দাঁড়াল সে। ঠান্ডা ঝিরিঝিরি হাওয়ায় খারাপ লাগছে না। একটা কথা ভেবে মনে মাঝে সুখ দুঃখের সংমিশ্রণ অনুভূতি হচ্ছে তার। আজ যেই কাজগুলো দিগন্তের করার কথা ছিল সেই কাজগুলো অনল করছে। কি অদ্ভুত না? অবশ্য এটা বেশ ভালো হয়েছে। দিগন্ত এই বাচ্চাটার অস্তিত্ব সম্পর্কেই অজানা থাকুক। এটাই হয়তো সবার জন্য ভালো হবে। হঠাৎ করেই একটা ভয় মনে জেঁকে বসেছে ধারার। যদি কোনোদিন দিগন্ত জেনে যায় বাচ্চাটা বেঁচে আছে এবং সে যদি তার দাবি চেয়ে বসে, কি করবে ধারা? সময়ের স্রোত বহমান। দেখতে দেখতে মাস পার হতে হতে 5 মাস হয়ে এসেছে। ধারার পেটটাও খানিকটা বড় হয়ে এসেছে। এখন বোঝা যাচ্ছে সে মা হতে চলেছে। অনল আরও বেশি নজরদারি হয়ে উঠেছে বাচ্চাটার প্রতি। এখন আর ভার্সিটি যাওয়া হয় না তার। অনল কথা বলে নিয়েছে স্যারদের সাথে। বাসায় বিশ্রাম করে ধারা। অনল আর ধারার সম্পর্কেও খানিকটা পরিবর্তন হয়েছে। আজকাল ধারার গহীন চিত্তে অনলের বসবাস যেন সর্বক্ষণ। কিন্তু অনলের সামনে গেলেই সব কিছু গবলেট হয়ে যায়। মাঝে মাঝে ভয়ও হয়। অনলের কাছে বলতে গেলে হিতে বিপরীত হলে তাই কিছুই বলা হয়ে ওঠে না। আর অনল সে তো নতুন করে বাঁচার চাহিদায় আছে। ধারাকে আজকাল সে যেন চোখে হারায়। এটা কেন সে নিজেও জানে না। এটা কি বাচ্চাটার প্রতি ভালোবাসা নাকি ধারার প্রতি দুর্বলতা তার জানা নেই। থাক না, সম্পর্কটা এভাবেই অহেতুক প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যদি সম্পর্কটাই না থাকে। একবার ভালোবাসি বলে হারিয়েছে অনন্যাকে, ধারাকে হারাতে একেবারেই রাজি নয় সে। সকাল 9টা। নাস্তার টেবিলে বসা সবাই। হঠাৎ কলিং বেলের শব্দ কানে আসায় ধারা দরজাটা খুলতে যায়। দরজাটা খুলতেই দেখে একজন মধ্যবয়স্কা মহিলা এবং একজন মেয়ে দাঁড়িয়ে আছে। এদের কাউকেই ধারা চিনে না। অবাক নয়নে তাদের দিকে তাকিয়ে থাকলে মহিলাটা বেশ খাকারি গলায় বলে উঠেন, এটা অনলদের বাসা না? জি, আপনারা? তুমি কে? ভাবি কোথায়? ধারা কিছু বলে উঠার আগেই সুভাষিনী বেগমের কথা ধারার কানে আসলো। কে এসেছে রে ধারা? ধারার সময় লাগছে দেখে সুভাষিনী বেগম নিজেই উঠে আসলেন। সুভাষিনী বেগমকে দেখেই মহিলাটা বেশ গদগদ হয়ে বললেন, ভাবি কেমন আছো গো? কতদিন পরে তোমাকে দেখছি বলো। বলেই ধারাকে এড়িয়ে ঘরে ঢুকে পড়লেন ভদ্রমহিলা এবং মেয়েটি। সুভাষিনী বেগমও বেশ অবাক হলেন, যেন উনি এদের মোটেই আশা করেননি। অবাক কণ্ঠেই জিজ্ঞেস করলেন, সুমনা তুমি হঠাৎ? কেন গো ভাবি, আসতে পারি না বুঝি? না না, সেটা না, আসলে না ফোন না কিছু। তাই অবাক হলাম আর কি। আসো আসো। আসলে কি বলো তো ভাবি, অনলের বিয়েতে তো আমি আসতে পারিনি। এখানেও একটা কাজ ছিল, তাই ভাবলাম এক কাজে দুইটা হয়ে যাবে। তা অনলের বউ কোথায় ভাবি? মহিলা বসতে বসতে কথাগুলো বললেন। সুভাষিনী বেগম মুচকি হাসি হেসে ধারাকে ইশারা করেন। উচ্ছ্বাসিত মনে বলে উঠেন, এই তো তোমার অনলের বউ ধারা। ধারা ও সুমনা সম্পর্কে তোর ফুফু শাশুড়ি, আর ও হচ্ছে মহুয়া। মহুয়া তোর থেকে বয়সে বড় কিন্তু অনলের থেকে ছোট। আসসালামু আলাইকুম। ধারা খুব ভদ্রভাবেই সুমনাকে মুখে সালাম দেয়। পায়ে ধরে সালাম করা ব্যাপারটা একেবারেই ধারার পছন্দ নয়, উপরে পেটটা বড় হবার কারণে ঝুঁকতেও পারবে না। তাই মুখেই সালামটা দিল সে। সুমনা বেগমের মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা যেন তার একেবারেই পছন্দ হয়নি। ভ্রু কুঁচকে পা থেকে মাথা অবধি নজর তাক করে নিলেন তিনি। ধারার বড় পেটটাই যেন তাকে বেশি অবাক করছেন। ধারার খানিকটা অস্বস্তি হতে লাগল। সুভাষিনী বেগম ও ব্যাপারটা লক্ষ্য করলেন। তাই ধীর কণ্ঠে বললেন, আসলে এই সময়ে ঝুঁকাটা ঠিক হবে না তো। তাই আমি যত দূর জানি বিয়ের 6 মাস হইছে মাত্র। এখনই বৌমা পোহাতি হয়ে গেল, একটু তাড়াতাড়ি হয়ে গেল না ভাবি?
উনার কথায় বেশ লজ্জা পেয়ে যায় ধারা। মাথাটা অটোমেটিক নিচু হয়ে আসে। সুভাষিনী বেগম ও সুমনা বেগমের এমন হুট করে করা প্রশ্নে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ঠিক তখনই পকেটে হাত গুজে মুখে হাসি হাসি ভাব নিয়েই অনল বলে উঠে, ফুপ্পি, তোমাদের সমস্যাটা ঠিক কোথায় বলো তো? এখন ধারা যদি প্রেগন্যান্ট না হতো তখন জিজ্ঞেস করতে 6 মাস হয়ে এসেছে, খুশির খবর কবে শোনাবে? এখন যখন দেখছো ও প্রেগন্যান্ট, তো কোথায় একটু দোয়া তোয়া করবে? তা না জিজ্ঞেস করছো, একটু তাড়াহুড়ো হয়ে গেল না? এখন আমরা নবদম্পতি যাব তো যাব কই? আর এমনেও আমার তো বয়স হচ্ছে, তাই না? এখন বুড়ো বয়সে ট্যাম নিয়ে ঘুরার ইচ্ছে আমার নেই। যৌবন থাকতে থাকতেই বাচ্চার বাবা হতে চাই। ফুফার মতো চুলে পাক ধরার পর বাচ্চার বাবা হলে দেখা যাবে বাবা কম নানা বেশি লাগবে আমাকে। নো নো, সেই রিস্ক আমি নিতে পারবো না। তাই আর কি এই তাড়াহুড়ো? অনলের হাসিমুখের কথাগুলো শুনে বেচারি সুমনা বেগমের যেন মুখটা খানিকটা ছোট হয়ে গেল। মহুয়া যখন হয়েছিল তখন শফিক সাহেবের প্রায় চুল পেকে গিয়েছিল। অনল সেটার খোঁচাটাই দিয়েছে সমনা বেগমকে। সুমনা বেগমের স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানা আছে অনলের। রুম থেকে বের হতেই যখন দেখল সুমনা বেগম সকাল সকাল এসে টপকেছেন তখনই ড্রয়িং রুমের দিকে এসে হাজির হয় সে। ধারার অনলের কথা শুনে বেশ হাসি পেল। কিন্তু ফুফু শাশুড়ির সামনে নতুন বউ খিক খিক করে হাসছে, ব্যাপারটা খারাপ তো খারাপ, মহা খারাপের পর্যায়ে পড়বে। ঠোঁটে ঠোঁট চেপে নিজের হাসিটা আটকে রাখল সে। অনল এবার বেশ কড়া করেই ধারাকে বলে উঠে, এই তোর আক্কেল নাই? কেন, আমি কি করলাম? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মনে আছে? এখানে দাঁড়ায় থাকলে কি খাবারগুলো উড়ে উড়ে পেটে ঢুকবে? চল খেতে যাবি। ফুপি তুমি বসো, আমি পিচ্চিটাকে নিয়ে যাচ্ছি। আসলে ওর টাইম টু টাইম ঔষধের ব্যাপার আছে তো। বলেই ধারার হাত ধরে টেনে ডাইনিং টেবিলে গিয়ে বসাল। ধারা শুধু আর চোখে সুমনা বেগমকে দেখে যাচ্ছে। মহিলা বেশ তীক্ষ্ণ নজরে ধারা আর অনলকে দেখে যাচ্ছেন। অনল সেদিকে তোয়াক্কা না করে নিজ হাতে সব কিছু ধারাকে বেড়ে দিচ্ছে। সুমনা বেগম এবার সুভাষিনী বেগমকে বলতে শুরু করলেন, ভাবি একটা কথা বলি, কিছু মনে করো না। ছেলেটা একটু বেশি বউ ঘেঁষা হয়ে উঠেছে তোমার। এখন তো বুঝতেছ না, পরে ঠিকই বুঝবে। সুমনার বেগমের কথায় সুভাষিনী বেগম বেশ চটে উঠলেন। বেশ থমথমে গলায় বলে উঠলেন, এসব কি কথা সুমনা? ধারার এখন শরীরের যা অবস্থা তাতে তোমার মনে হয় না অনলের তাকে বেশি প্রয়োজন? আর স্বামী স্ত্রীর ব্যাপারটায় বউ ঘেঁষা ব্যাপারটা আসছে কোথায়? আসলে তোমার ভাইয়ের মেয়ে তো, তাই তুমি দেখেও না দেখার ভান করছো। অনলের মতি গতি কিন্তু ভালো না বলে দিচ্ছি। তাও ভালো বউ ঘেঁষা হয়েছি, তোমার ভাইয়ের মতো অন্য মেয়ে ঘেঁষা তো হইনি। এটাই ভালো না ফুপ্পি? সুমনা বেগমের কথা কানে যেতেই হাসি মুখে কথাটা বলে উঠল অনল। এবার অনলের কথাটা যেন সুমনা বেগমের একটু বেশি আতে লাগল। কিছু বলতে যাবেন তার আগেই সুভাষিনী বেগম বলে উঠলেন, এত দূর ট্রাভেল করে এসেছ, আসো আমার রুমে রেস্ট নিবে চলো। মহুয়া আয় তো সোনা মামি মার সাথে। সুভাষিনী বেগমের কথায় আর কিছুই বলতে পারলেন না সুমনা বেগম। সুমনা বেগম মনক্ষুণ্ণ হয়ে উঠে সুভাষিনী বেগমের সাথে গেলেন। ধারার মনে হল মানুষটি তাকে একেবারেই পছন্দ করেননি। বেশ ভাবনায় পড়ে গেল সে। সত্যি বলতে অনলের সাথে বিয়ের পর থেকে একবারও এই বাড়িকে শ্বশুর বাড়ি বলে মনে হয়নি, বরং নিজের বাড়িই লেগেছে। কিন্তু সুমনা বেগমের আসার পর থেকে মনে হচ্ছে এবার একটু মেপে চলতে হবে। এত চিন্তা করতে হবে না। যার তোকে ভালো লাগে না তাকে তো আর জোর করে ভালো লাগাতে পারবি না। অনলের কথায় চিন্তায় ছেদ পড়ে ধারায়। পাশ ফিরে তাকালে দেখে লোকটা নিজ মনে খেয়েই যাচ্ছে। তার সুমনা বেগমকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ধারা খাবার মুখে দিতে দিতে বলল, চেষ্টা তো করতেই পারি তাই না? লাভ নেই, আমার ফুপ্পিটা একটু এমনই।
তাই বলছি অহেতুক কিছু করতে যাস না। তুই তো আর তার বাড়ির বউ না। আসছে কদিনের জন্য, চুপচাপ থাক। সময় হলে চলে যাবে। আচ্ছা, তুমি সবসময় কিভাবে আমার মনের কথা জেনে যাও? ধারার প্রশ্নে মুচকি হাসি হেসে তার গালটা টেনে দিয়ে অনল বলে, বয়স তো আর এমনি এমনি হয়নি। যাকগে, রুমে চল, ঔষধ আছে। আর ফলগুলো খাসনি কেন? আমি খাবো নাকি ফল? তোর এসব কারণে আমার প্রিন্সেসটা এত দুর্বল হয়ে যাচ্ছে। এখনো কি অবধি করেনি? খা বলছি। আর খেতে পারছি না, আমি তো রাক্ষস না। পরমুহূর্তেই অনলের অগ্নিদৃষ্টিতে চুপ হয়ে গেল ধারা। লোকটা কথায় কথায় হুঙ্কার ছাড়ে। ভয় লাগে কিন্তু আবার ভালো লাগে। লোকটাকে আজকাল খুব ভালো লাগে ধারার। ইচ্ছে করে সারাটা দিন শুধু দেখতে। প্রতিনিয়ত মানুষটাকে দেখলে প্রেম প্রেম পায়। কিন্তু মুখে কিছুই বলে উঠতে পারে না সে। ভয় হয়, বলা তো যায় না। ধুমধাম করে মেরে বসে যদি। অনলের কোনো ভরসা নেই। তার হুঙ্কার শুনলেই ভালো লাগাগুলো গলাতেই আটকে যায় ধারার। রাত 10টা। নিজের ঘরে ঢুকতেই দেখে ধারা বিছানা করছে। ধারা সুভাষিনী বেগমের সাথে থাকত। কিন্তু হুট করে নিজের রুমে দেখে বেশ হতবাক হয় সে। অবাক হয়েই ধারাকে প্রশ্ন করে বসে সে, তুই এই রুমে? ও চলে এসেছো তুমি? আমি এখন থেকে কিছুদিন এই রুমেই থাকব। আসলে ফুপ্পি মহুয়া তো মায়ের রুমে থাকছে। আর ঘরে তো শোবার রুম বেশি নেই, প্লাস ফুপ্পি জানেন ও না আমি যে তোমার সাথে থাকি না। জানলে আরও কাণ্ড করবেন। এমনই আমার সব কাজে কেন যেন দোষ খুঁজছেন। এটা জানলে ফুপুকে শুধু শুধু কথা শোনাবেন। ধারার কথায় যথেষ্ট যুক্তি আছে। তাই অনল আর কোনো কথা বাড়াল না। কোথাও কোথাও বেশ অস্বস্তি লাগছিল অনলের। ধারার সাথে বিয়ের পর থেকে সেভাবে একই রুমে থাকা হয় না কিনা। এখন আবার থাকতে হবে দেখে বেশ অস্বস্তি লাগছে অনলের। দীর্ঘশ্বাস ফেলে টাওয়াল আর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বিছানাটা গুছিয়ে হেলান দিয়ে বই পড়তে লাগল ধারা। আজকাল শরীরটা ভারী হয়ে গেছে। একটু চললেই বেশ কষ্ট হয়ে যায়। বাহিরের থেকে স্বাভাবিক থাকলেও কোথাও না কোথাও বুকটা টিপ টিপ করছে। অনলের সাথে একই রুমে থাকবে ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে। অনলের তো ঠিক নেই গতবারের মতো কিছু করলে। ওয়াশরুমের দরজার শব্দে সম্বিত ফিরে ধারার পাশ ফিরে থাকালে দেখে অনল ফ্রেশ হয়ে বেরিয়েছে। হয়তো গোসল করেছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, পরনে অলিভ কালারের টি শার্ট আর কালো 3/4। পা হাঁটু থেকে উন্মুক্ত বিধায় লোমগুলো দেখা যাচ্ছে। ধারা খেয়াল করল তার বুকে যেন কেউ ড্রাম বাজাচ্ছে। অনলের চোখে চোখে পড়তেই লজ্জায় লাল হয়ে উঠল সে, যেন চোর ধরা পড়েছে। এখন এই রুমে একেবারেই থাকতে পারবে না সে। তাই ধীর কণ্ঠে বলল, তুমি খেতে আসো, আমি ফুপির কাছে গেলাম। কথাটা বলে তড়িৎ গতিতে উঠতে গেলেই পেটে অসম্ভব ব্যথা অনুভব করল ধারা। হঠাৎ ব্যথাটা অনুভব করাই পা দুটো ব্যালেন্স হারিয়ে ফেলল। ধপ করে মাটিতে পড়ে যেতে নিলে দুটো হাত তাকে আগলে ধরে। ঘটনার আকস্মিকতায় ধারাও খানিকটা হতভম্ব হয়ে পড়ে। যখন তার হুঁশ ফিরে, যখন দেখে তাকে পেছনে থেকে অনল আগলে রেখেছে। কিছু বুঝে উঠার আগেই অনলের বজ্রকণ্ঠ তার কানে আসে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আরেকটু হলেই তো পড়ে যেতি। বুদ্ধিটা হাঁটুতে থাকে নাকি? এখন 6.5 মাস চলছে তোর প্রেগন্যান্সির। সাবধান থাকবি তো। আমি তো ভাবতেই পারছি না আমি যদি না সামলাতাম কি হতে চলেছিল। সারাক্ষণ দৌড়াদৌড়ি, আমার কথাগুলো তো কানে যায় না তোর? শান্তি লাগে না খুব আমাকে জ্বালাতে? সারাটাক্ষণ তোদের নিয়ে চিন্তায় থাকি। ইচ্ছে করছে একটা ঠাটিয়ে লাগাই। পাগল ছাগল। একটু আস্তে উঠলে কি হতো? আমি কি তোকে খেয়ে ফেলতেছিলাম? চুপ করে আছিস কেন? কি কি করেছে? ধারা কথাটা কানে যেতেই অনল যেন একদম শান্ত হয়ে যায়।
ধারা তখনও পেটে হাত দিয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে, যেন সেও একটা ঘরে রয়েছে। অনলের এত বকাঝকা কিছুই তার কানে যায়নি। অনল আবারও শিওর হবার জন্য শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার প্রিন্সেস কিক করেছে? তুই শিওর? হ্যাঁ, হাতটা দাও। বলেই অনলের হাতটা টেনে নিজের পেটে ছোঁয়ায় ধারা। তার চোখ জোড়া চকচক করছে। অনল যেন অধীর আগ্রহে ওয়েট করে রয়েছে তার মেয়ের লাথি অনুভব করার জন্য। হঠাৎ কিছু অনুভূতি হতেই চোখ জোড়া ঝাপসা হয়ে উঠে তার। নিমিষেই ধারার উপর যত রাগ ছিল সব গলে পানি হয়ে যায়। চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে থাকে, সিকিকড ধারা, সিকিকড। আমার প্রিন্সেস ফার্স্ট টাইম কিক করেছে। বলেই ধারাকে জড়িয়ে ধরে অনল। হঠাৎ অনলের এমন কাজে ধারা যেন বরফ ঠান্ডা হয়ে যায়। এক অন্য রকম শিহরণ বয়ে যায় তার শরীরে। হৃদস্পন্দন যেন বেড়েই চলে, শিরদাঁড়া বেয়ে যেন উষ্ণ রক্তের প্রবাহ বয়ে যায়। খুশির জোয়ারে অনলের মনেই নেই সে ধারাকে জড়িয়ে ধরে আছে। যখন হুঁশ আসে তখন তড়িৎ গতিতে তাকে ছেড়ে দেয়। ধারার গালে রক্ত জমতে থাকে। মুহূর্তে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। পরিবেশ হালকা করতে অনল স্নেহের সাথে ধারার পেটে হাত দিয়ে বলে, মাই প্রিন্সেস, শুনতে পাচ্ছ? বাবা আজকে অনেক হ্যাপি। আর মাত্র কিছুদিন তারপর তুমি বাবার কাছে চলে আসবে। বাবা আর মেয়ে মিলে তোমার মাম্মামকে জ্বালাবো। তোমার মাম্মামটা অনেক পাজি, সারাক্ষণ বাবাকে টেনশন দেয়। একটু আগেও পাগলামি করেছিল। তুমি আসলে আমাদের টিমটা ভারী হবে। এটা কি হচ্ছে? মাজায় হাত দিয়ে ভ্রু কুঁচকে ধারা বলে উঠে। অনল বেশ ভাবলেশহীন ভাবেই বলে, এটা বাবা মেয়ের কথা। তুমি মাঝে আসবি না। ধারা কি বলবে বুঝে উঠতে পারছিল না। এই লোকটার সাথে সত্যি সে পেরে উঠে না। তবে মনে একটা খুশির ফুলকারি জ্বলছে। অনলের মুখের আনন্দটা যেন ধারা এই খুশির কারণ। ভালোবাসা জিনিসটাই এমন, প্রিয় মানুষটাকে আনন্দে দেখলে নিজেও কখন খুশি হয়ে উঠে বুঝে উঠে না মানুষ। আজ যেমন অনলের উচ্ছ্বাসিত মুখটি দেখে ধারার হৃদয়ও শীতল পরশ বয়ে যাচ্ছে। হঠাৎ কারোর দরজায় কড়া পড়লে তাদের বাস্তবে পদার্পণ হয়। পেছনে তাকাতেই দেখে মহুয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেশ ইতস্তত ভাবেই মেয়েটা বলে উঠে, সরি, আমি বোধ হয় ডিস্টার্ব করে ফেললাম। আসলে মামি মা ডাকছিলেন। আমরা ডাইনিং টেবিলে ওয়েট করছি, খেতে আসো তোমরা। তোরা খাসনি? না, আসলে মা তোমার সাথে খেতে চাচ্ছিল। আমি যাচ্ছি। বলেই যেতে নিলে ধারা পেছনে থেকে ডাক দেয় তাকে। নিজেকে ঠিক করে মহুয়াকে বলে, মহুয়া আপু, আমিও যাব। ধারার সাথে মহুয়ার তেমন কোনো কথাই হয়নি সারাদিনে। মহুয়া মেয়েটা খুবই চুপচাপ ধরনের মেয়ে। এবার ভার্সিটির ফাইনাল ইয়ার এসে ধারা খুবই অবাক হয় এটা ভেবে যে তার মাঝে সুমনা বেগমের কোনো প্রতিচ্ছবিই দেখা যায় না। এই সুযোগে যদি তার সাথে একটু খাতির হয় তো খারাপ হবে না হয়তো। তাই অনলের বাঁধন ছেড়ে তার সাথে চলে আসে। অনলও বাধা দেয় না। যেতে যেতেই ধীর কণ্ঠে মহুয়া বলে উঠে, ধন্যবাদ। কেন বলো তো মহুয়া আপু? না, আসলে অনল ভাইকে অনেকদিন পর এতটা আনন্দিত দেখলাম। তাই আরও একটা কারণ আছে। সেটা হলো মাকে সহ্য করার জন্য ও ধন্যবাদ। মা, একটু এমনই কিছু মনে করো না। আসলে মায়ের খুব ইচ্ছে ছিল মামির কাছে আমার আর অনল ভাইয়ের বিয়ের কথা বলার। সে আশায় তো পানি পড়ল, তাই একটু খিচে আছে। তুমি চিন্তা করো না। আচ্ছা ফুপ্পি কি খেতে ভালোবাসে গো? রান্না দিয়ে মন জয় করবে। চেষ্টা করব। তাতে বেশি লাভ হবে না। তবে একটা কাজে লাভ হবে। কি বলো তো? সময় হলে বলবো। বলেই একটা মিষ্টি হাসি দিল মহুয়া। মেয়েটাকে খুব ভালো লেগেছে ধারার। নিজের সমবয়সী কাউকে পেলে কার না ভালো লাগে। ডাইনিং টেবিলে
অনল যখন খাবার খেতে ব্যস্ত তখনই সুমনা বেগম গলা খাকারি দিয়ে বললেন, ভাবি, অনল, আমার কিছু বলার আছে। যদি অনুমতি দেন তাহলে বলি। সুমনা বেগমের এভাবে কথা বলার ধরনে বেশ অবাকই হন সুভাষিনী বেগম। সাধারণত এভাবে সুমনা বেগম কথা বলেন না, যা মুখে আসে তাই বলেন। কিন্তু এভাবে কথা বলার একটা মানে হতে পারে তিনি বেশ গুরুতর কিছু বলবেন হয়তো। অনল খাবার রেখে ভ্রু কুঁচকে শান্ত গলায় বলে, তোমার কথা বলার জন্য কখনো পারমিশন লেগেছে বলে আমার জানা ছিল না। বলো না, কি বলবে? কথাটা বেশ গুরুতর, তাই এভাবে বলতে চাচ্ছি। আমাকে তোরা কেউ ভুল বুঝিস না। হুট করে ঢাকায় আসার কারণ নিয়ে ভাবি বেশ কবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু বলে উঠার সাহস হয়ে ওঠেনি। কিন্তু না বলেও পারছি না, তাই আর কি পারমিশন চাচ্ছি। সুমনা বেগমের কথা শুনে এবার একটু চিন্তিত হয়ে উঠেন সুভাষিনী। কি এমন কথা যা বলতে এতটা ইতস্তত করছেন সুমনা বেগম? বেশ উদ্বিগ্ন হয়েই তিনি বলে উঠেন, সুমনা, ভনিতা না করে বলো না কি কথা, কেন হুট করে আসা তোমার ঢাকায়? এবার ধীর কণ্ঠে সুমনা বেগম বলতে লাগলেন, আমাকে ভুল বুঝো না ভাবি। আসলে আমি ঢাকা এসেছি ভাইয়ার সাথে দেখা করতে। ভাইয়া দেশে ফিরেছেন। সুমনা বেগমের কথাটা শোনামাত্র চোয়াল শক্ত হয়ে উঠল অনলের। চোখগুলো মুহূর্তেই রাগের অগ্নিতে জ্বলজ্বল করতে লাগল। পৃথিবীতে সে যদি কাউকে ঘৃণা নামক জিনিসটা করে থাকে তাহলে সেটা এই লোকটা। সম্পর্কে যিনি তার বাবা হয়। ধারা অনলের মুখের পরিবর্তনটা যেন আজ করতে পারছে। অনলের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। ধারার বুঝতে বাকি রইল না সে তার রাগ সংযম করছে। অনলের প্রতিটা কাজের সাথে সে খুব ভালো করেই পরিচিত। হঠাৎ সুভাষিনী বেগমের ঠান্ডা গলার কথাটা তার কানে এলো, তোমার ভাইয়া এসেছে, তুমি তার সাথে দেখা করবে। ব্যাপারটা খুব স্বাভাবিক। এটা নিয়ে আমার রাগ করার তো কিছু নেই সুমনা। এ ব্যাপারটা আমাদের না জানালেও হতো। আসলে ভাবি, ব্যাপারটা শুধু এটা নয়। ভাইয়া তোমার আর অনলের সাথে দেখা করতে চায়। সে কারণে। তার কথাটা শেষ হবার আগেই অনল চিৎকার করে বলে উঠে, আমরা চাই না তার সাথে দেখা করতে। এতদিন তো ভালোই ছিলাম, আবার কেন আমাদের জীবনে এসেছে সে? সে তো নিজেই আমাদের ছেড়ে চলে গেছিল অন্য কারোর কাছে। তখন বউ ছেলের কথা মনে ছিল না। আমার মাকে ডিভোর্স দেওয়ার সময় মনে ছিল না বলেই খাবার ছেড়ে উঠে চলে গেল সে। সেখানে বসে থাকলে হয়তো মেজাজটা আরও বিগড়ে যেত অনলের। এমন একটা পরিস্থিতি কি করবে বুঝে উঠতে পারছে না ধারা। মহুয়া তখন চোখ দিয়ে তাকে ইশারা করে বলে যাতে অনলের সাথে যায়। ধারাও অনলের পিছন রুমে গেল। অনলের যে রাগ কি করবে তার ঠিক নেই। এদিকে সুভাষিনী বেগম এখনও সেভাবেই ভাবলেশহীনভাবেই বসে রয়েছেন। বেশ ঠান্ডা গলায় বলেন, আমার কাছে কি চাই তার? যা চেয়েছিলেন আমি তো সব দিয়েছি তাকে। তিনি মুক্তি চেয়েছিলেন স্বামীর দায়িত্ব থেকে, বাবার দায়িত্ব থেকে। আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি আমার সকল দায়িত্ব পালন করেছি। বাড়ির বউয়ের, স্ত্রীর, মার, ভাবির সব দায়িত্ব। বিনিময়ে কি পেয়েছি আমি সুমনা? এখন এত বছর পর তার আমার কাছে কি চাওয়া আছে? আমি কি দিতে পারি তাকে নতুন করে? ক্ষমা। সুমনা বেগমের কথাটা কর্ণপাত হতেই তার দিকে তাকান সুভাষিনী বেগম। তার ঠোঁট জোড়া কাঁপছে। ২৬ বছরে ক্ষতটা যেন তাজা হয়ে উঠেছে। এত কাঠখড় পুড়িয়ে যা মনের গহীনে পুঁতে রেখেছিলেন সেটা আবার খুঁচিয়ে রক্তক্ষরণ করছে হৃদয়ে। এত বছর পরও মানুষটার কথা শুনলে বুকে কষ্ট আর শূন্যতাগুলো ঘিরে ধরছে। সুমনা বেগম বেশ ধীর গলায় বলেন, ভাইয়া বেশ অনুতাপ করছে ভাবি। শেষবারের মতো তোমাদের দেখতে চায়। আচ্ছা ভাবি, লোকটা একটা সুযোগ দেওয়া যায় না? অনল না হয় জানে না, কিন্তু তুমি তো জানো তোমাদের ছাড়াছাড়িটা হয়নি। তোমরা এখনো স্বামী স্ত্রী।
লোকটা একা একা আর পারছে না ভাবি। হ্যাঁ মানছি তোমার সাথে সে কম অন্যায় করেনি, কিন্তু তুমি আমার জায়গায় থাকলে কি করতে সুমনা? শফিক ভাইকে দ্বিতীয় সুযোগ দিতে। আমি নিঃস্ব সুমনা, তাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, ক্ষমাও নেই। অনল যদি তার সাথে দেখা করতে চায় তো ভালো, আমি বাধা দিব না। ছেলে হয় সে তার, কিন্তু আমি তার সামনে যাব না। একটা কথা কি জানো, ক্ষমা হয়তো করতাম যদি লোকটা আমার থাকত। সে তো আমার কখনো ছিল না। আর সম্পর্কের কথা বলছো, সেটা তো খালি কাগজের। সেটা থাকা বা না থাকাতে আমার কিছুই যায় আসে না সুমনা। আমি আর তাকে মনে জায়গা দিতে পারবো না। তোমাকে আমি কখনো তার বোন মনে করিনি, আমার ছোট বোনের মতো দেখেছি। তাই একটা অনুরোধ করছি, আমার কাছে তাকে নিয়ে কোনো অনুরোধ করো না। রাখতে পারবো না, বলেই উঠে গেলেন সুভাষিনী বেগম। তার চলে যাবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সুমনা বেগম। অপরদিকে নিজের সমস্ত রাগ ধোঁয়ায় উড়াতে লাগল অনল। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। সব ভেঙ্গে গুড়িয়ে ফেলতে মন চাচ্ছে, কিন্তু পারছে না, পাছে ধারার ক্ষতি হলে। না চাইতেও চোখ ঝাপসা হয়ে আসছে। তখনই কারোর উপস্থিতি অনুভব হলে সিগারেটটা নিভিয়ে ফেলে। পেছনে না ফিরেও ধারার উপস্থিতি খুব ভালো করেই অনল অনুভব করতে পারছে। থমথমে গলায় বলে, ধোয়ার মাঝে কেন এসেছিস তুই? জানিস না এটা তোদের জন্য ক্ষতিকর? আর আমি একা থাকতে চাই। অনলের কথার মাঝেই ধারা বলে উঠে, আমি আসতে চাইনি, তোমার প্রিন্সেসই জোর করল। তার বাবার মন মেজাজ খারাপ বিধায় তারও মন খারাপ। কিন্তু এখন দেখছি এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। থাক, আমরা চলে যাই। কথাটা বলার পরেও বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে ধারা। ভেবেছিল হয়তো অনল থেকে কোনো রেসপন্স পাবে, কিন্তু অনলের কোনো রেসপন্স না পেয়ে রুমের দিকে হাঁটা দিতে নিলে অনল বলে উঠে, একটু এখানে বসবি ধারা? অনলের শান্ত গলায় বলা কথাটা সরাসরি বুকে যেয়ে লাগে ধারার। কথাটায় যেন একগুচ্ছ বেদনা ছিল যা চোখে দেখা না গেলেও খুব ভালো করে অনুভব করছে ধারা। ধীর পায়ে এগিয়ে ধীরে অনলের পাশে মেঝেতে বসে সে। আকাশে থালার ন্যায় বড় চাঁদ উঠেছে। বর্ষার আগাম জানাচ্ছে প্রকৃতি। থেমে থেমে ঝড়ো বাতাস বইছে, কিন্তু একটা বিকট থমথমে পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। ঝড়ের পূর্বাভাস হয়তো। অনলের হৃদয়ের ভেতরেও ক্ষণে ক্ষণে ঝড় উঠছে, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করতে পারছে না। চোখ মুখ খিচে বাহিরে নজর স্থির করেছে অনল। ধারার নজর অনলের দিকে স্থির। অনলের চোখ পড়তে একটু ভুল হচ্ছে না ধারার। অনলের হৃদয়ের অব্যক্ত কষ্টগুলো যেন খুব ভালো করেই অনুভব করতে পারছে সে। দুটো মানুষ পাশাপাশি বসে রয়েছে, কিন্তু কারো মাঝে কোনো কথা নেই। শেষমেশ নীরবতা ভেঙ্গে ধীর কণ্ঠে বলে, কেন নিজের সাথে যুদ্ধ করছো অনল ভাই? নিজের সাথে তো যুদ্ধ করার কিছু নেই। এতদিন যেহেতু তার অস্তিত্ব আমার জীবনে ছিল না, সেহেতু নতুন করে তাকে জীবনে প্রবেশ করানোর তো কোনো মানে নেই। আমি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করব না। তাহলে এতটা অস্থির হয়ে আছো কেন? তোমার চোখের ভাষা আর মুখের ভাষা মিলছে না কেন? আমি বলি কারণটা। তুমি তার সাথে দেখা করতে চাইছো। ফুপির প্রতি, তোমার প্রতি করা প্রতিটা অন্যায়ের উত্তর চাইছো। কিন্তু তার মুখোমুখি হতে একটা ভয় হচ্ছে তোমার, পাছে তাকে ক্ষমা করার ইচ্ছে জাগলে। তাই না অনল ভাই? আমি কি ভুল বলেছি? ধারার কথাটা শুনেই চুপ হয়ে যায় অনল। ছলছল নয়নে ধারার দিকে তাকায় সে। ধারার চোখেও আজ অশ্রু। এই অশ্রুটা খুব ছোঁয়াচে, সেটা সুখের হোক বা দুঃখের। কাউকে অশ্রুসিক্ত দেখলেই আপনাকে অশ্রুপাত করতে বাধ্য করবেই। আপনি তখন অপর মানুষটির অনুভূতিগুলো হৃদয় থেকে উপলব্ধি করতে পারবেন। ধারার ক্ষেত্রেও সেটাই হয়েছে। অনলের চোখের ধারাগুলো তাকেও কাবু করে ফেলেছে।
হুট করেই ধারার কোমর জড়িয়ে মুখ লুকালো অনল, নিজের কষ্টের জোয়ারটাকে বাদ ছেড়ে দিল। জড়ানো গলায় বলতে থাকে, কোনো বাবা এতটা স্বার্থপর হয় ধারা? আমার বয়সটা কত তখন বল, 7 থেকে 8 হবে। সেই বয়সটাতে আমাকে বাবা ছাড়া কাটাতে হয়েছে। জানিস ধারা, ক্লাস শেষে যখন বন্ধুদের তাদের বাবারা নিতে আসতো আমিও বাবার জন্য অপেক্ষা করতাম। মাকে কিছুই জিজ্ঞেস করতে পারতাম না, কারণ প্রায় রাতে তাকে কাঁদতে দেখেছি। একদিন মা আমাকে ডেকে বলল, আমাকে তার আর বাবাকে একজনকে বেছে নিতে হবে। বাবা আর মার নাকি ডিভোর্স হচ্ছে। ডিভোর্স মানেটাও বুঝতাম না তখন। শুধু একটা কথা বুঝেছি, হয় মা নয় বাবা। আচ্ছা তুই বলতো ধারা, আমার সাথে এমন কেন হয়? তুই কল্পনাও করতে পারবি না কতটা খারাপ লাগতো। খুব কাঁদতাম আড়ালে, যাতে মা না দেখে। তুই বিয়ের আগে আমাকে একটা প্রশ্ন করেছিলি, কেন তোর সাথে আমার জীবনটা জড়াচ্ছি? কেন তোর অবৈধ বাচ্চাকে আমার নাম দিতে চাচ্ছি? আজ তোকে তার উত্তর দিচ্ছি, আমি চোখের সামনে আরেকটা অনল দেখতে চাইনি। বাবা ব্যতীত কোনো বাচ্চার অবস্থা কেমন হয় আমি খুব ভালো করে জানি। দেখিস, আমি মোটেও ওই লোকটার মতো হব না, আমার প্রিন্সেসকে খুব আগলে রাখব। আমি যা পাইনি সব কিছু ওকে দিব। দেখিস। ধারার কাপড় ভিজে এসেছে অনলের অশ্রুতে। তবুও ধারা কিছুই বলেনি। চুপচাপ শুধু অনলের অভিযোগগুলো শুনে গেছে। নীরবে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল সে। প্রলাপ করতে করতে কখন ঘুমিয়ে পড়ল অনল তা নিজেও জানে না। ধারা সেখানে ঠায় বসা। তার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে অনল। চোখের পানিগুলো এখনো শুকায় নিয়ে। চাঁদের আলোতে মারাত্মক সুন্দর লাগছে অনলকে। জ্যোৎস্নার আলোতে যেন কোনো স্বর্গীয় দেবদূতের দায় লাগছে তাকে। শ্যামবর্ণটাও ধারার কাছে সব থেকে পছন্দের হয়ে উঠেছে। কপালে চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। ভারী প্ললবের চোখগুলো যেন নিপুণ হাতের কোনো শিল্প। লোকটার প্রতিটা কণায় যেন মাদকতা, মায়ার মাদকতা। ইস, ধারার ভাবতেও লজ্জা লাগছে, চোরের মতো নিজের বরকে দেখছে। সময়টা যদি এভাবেই থেমে যেত খুব খারাপ হতো কি? হয়তো না। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন সুভাষিনী বেগম। দৃষ্টি বাহিরের দিকে স্থির। ভেবেছিলেন মনটা অস্থির হবে, কিন্তু অস্বাভাবিক রকম স্থির তার মন। চুলগুলো ছেড়ে দিয়েছেন। কাঁচাপাকা চুলগুলো বাতাসের তালে উড়ছে। একটা সময় এই চুলে কত না বেলি ফুলের মালা বেঁধেছিলেন ওই লোকটার জন্য। কিন্তু সে সব কিছুই অতীত। মনটা যে এখনো সেই লোকটার প্রতি বেহায়া নয় তা নয়, কিন্তু আত্মসম্মানে দোহাই দিয়ে মনটাকে আটকে রেখেছেন তিনি। আচ্ছা, সেই ভুলগুলো আমরা করি কেন, যে ভুলগুলোকে চাইলেও ক্ষমা করা যায় না? কি দোষ ছিল সুভাষিনী বেগমের? এটাই যে সে সবকিছু উজাড় করে রাজ্জাক সাহেবকে ভালোবেসেছিলেন। সেটার প্রতিদান তাকে পেতে হয়েছে। এখন কি চাইলেও সেই ক্ষত ভরা যাবে? ক্ষমা, সেটা তো তার উপর করা যায় যার উপর রাগ থাকে, অভিমান থাকে। আফসোস, আজ রাজ্জাক সাহেবের প্রতি তার মনে নেই কোনো মান, নেই কোনো অভিমান। আজ রাতটা নির্ঘুমই কাটবে, যেমনটা কেটেছিল ২৬ বছর আগে। সকাল ৭টা। কড়া রোদের কিরণ চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল অনলের। চোখ পিটপিট করে খুলে দেখল বারান্দার মেঝেতে শুয়ে আছে সে। মাথাটা হালকা নাড়াতেই বুঝতে পারল তার মাথাটা ধারার কোলে। তাড়াতাড়ি উঠে বসে সে। এবার লক্ষ্য করল ধারা ঠায় মেঝেতে বসে মাথা হেলান দিয়ে ঘুমোচ্ছে। মেয়েটা সারাটা রাত এখানেই বসে ছিল। পরনে সাদা ম্যাক্সি আর লাল ওড়না। পেটটা অসম্ভব বড় হওয়াতে বাসায় সালোয়ার কামিজ আর পরা হয় না তার। সূর্য মামার বেহায়া রশ্মি তখন ধারা পুতুলের মতো মুখ আর হাতে খেলে যাচ্ছে। কবিরা বলেন ঘুমন্ত নারী নাকি সবথেকে সুন্দরী হয়। সেটার প্রমাণ অনল পাচ্ছে। ধারার ঘুমন্ত মুখটি যেন তার খরা হৃদয়ে এক পশলা বৃষ্টির ন্যায়। গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁটজোড়া যে কোনো পুরুষকে কাবু করে দিতে পারবে। আর ঠিক তার উপরে নজর কাটার মতো তিলটা।
নজরকাটা কম নজরকাড়া বেশি বলা যায়। অজান্তেই অনলের ওষ্ঠজোড়া ধারা ঠোঁটের কাছে চলে গেল, যেন এক ঘোরের মাঝে চলে গিয়েছে সে। হঠাৎ কি মনে করে কপালে টুপ করে উষ্ণ ছোঁয়া দিয়ে দিল অনল। ঠোঁটে একটা প্রশান্তির হাসি একে চট করেই কোলে তুলে নিল ধারাকে। মেয়েটা তখন বিড়াল ছানার মতো কারো অনলের বুকে মিশে গেল। অনল খুব ধীরে ধারাকে বিছানায় শুইয়ে দিল। আজ অনেক বড় কাজ আছে তার, অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি যে। বিকেল 4টা। আজ অনল ডিউটি নেই, তবুও সেই যে সকালে বেরিয়েছেন এখনো ফিরেনি সে। ধারাকেও বলে বের হয়নি। যখন ধারার ঘুম ভেঙেছে তখন অলরেডি অনল বেরিয়ে গেছে। যাওয়ার আগে একটা চিরকুট টেবিলে রেখে গিয়েছিল সে। সেখানে লিখা, আমার জন্য খবরদার ওয়েট করবি না, আমার কাজ আছে, কখন আসবো ঠিক নেই। তোর ডায়েট লিস্টও মার কাছে দেওয়া, যদি এসে শুনি দুধ আর ফল খাবার ব্যাপারে ক্যাত করছিস তো ঠাডায় থাপ্পড় খাবি। মা যখন যে খেতে দিবে খাবি, আর কোনো লাফালাফি করবি না। মহুয়াকে রাখছি তোর নজরদারিতে, যদি শুনছি ট্যাটু করছোস তো খবর আছে। আর শোন না, থাক এসে বলবো নে, প্রিন্সেস আর তার মাম্মামের খেয়াল রাখিস। চিরকুটটা পরে কি সুখের আপ্লুত হওয়া উচিত নাকি ভয়ে শুকনো ঢোক গিলা উচিত বুঝে উঠতে পারেনি ধারা। কারোর প্রতি এতটা মিশ্র ফিলিং হওয়া সম্ভব এটা অনলের তার জীবনে প্রবেশের আগে জানা ছিল না ধারার। সোফাতে বসে মহুয়ার সাথে গল্পে মশগুল ধারা। আজ অবশ্য সুমনা বেগম তার কোনো খুঁত ধরেনি। ব্যাপারটায় খানিকটা অবাকও হয়েছে ধারা। কৌতূহল মেটাতে মহুয়াকে বলে উঠে, আচ্ছা ফুপ্পি, কি হয়েছে গো? কেন বলতো? আজ আমার সাথে কোনো খোটাখুটি বাঁধেনি তার, তাই জিজ্ঞেস করলাম। হাহা, বলেছিলাম না মাকে অন্যভাবে পটাতে হবে। মানে? মানে হলো আমার মা বরাবরই রাজ্জাক মামার প্রতি দুর্বল। সে কারণে অনল ভাইয়ের প্রতি তার ভালোবাসাটা মারাত্মক। তিনি মামা মামির ছাড়াছাড়িটা কখনো মেনে নেননি। আজ যখন অনল ভাই সকালে মামার নাম্বার চেয়েছিল তখন মা যেন মেঘ না চাইতেও বৃষ্টি পেয়েছিলেন। অনল ভাইকে যখন তার মনোভাব ববলের কারণ জানতে চেয়ে প্রশ্ন করে তখন অনল ভাই কি বলেছে জানো? কি? ধারার জন্য আমি এ কাজ করছি। কি? হ্যাঁ। তুমি সাহস না দিলে নাকি সে কখনোই মামার সাথে দেখা করত না। যদিও এটা ও বলেছে যে সে মামাকে ক্ষমা করবে না, শুধু শেষবারের মতো দেখা করা। মহুয়ার কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যায় ধারা। অবাক হয়ে বলে, ফুপি জানে? অনল ভাই ফুপার সাথে দেখা করতে গেছে। মামিমার সামনেই কথা হয়েছে। মামিমার রিয়েকশন খুব স্বাভাবিক। মহুয়া আপু যা বল তা বল, ফুপাকে ক্ষমা করা যায় না। উনি যা করেছেন। আর যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আরেকটা সিক্রেট কথা শুনবা। ধারার কথার মাঝেই মহুয়া বলে কথাটা। কৌতূহলে চকচক করে ওঠে ধারার চোখ। অধীর হয়ে সে বলল, আবার কি সিক্রেট কথা? মামা আর মামির ডিভোর্স হয়নি, আর মামাও ওই মহিলাকে বিয়ে টিয়ে করেননি। এটা অবশ্য মামির আম্মাও বিষয়টা জানেন। আসলে মা কথাটা বলতেই পারেননি। এখন মা তোমাকে নিজের দলে ভিড়াতে চান। আসলে মারও তেমন দোষ নেই। মামার শরীর অবস্থা এখন ভালো না। গ্লানির বোঝায় এতদিন মামি আর অনল ভাইয়ের কাছ থেকে দূরে থেকেছেন, কিন্তু জীবনের প্রদীপটা নিভতে বসেছে তার এখন। তাই শেষবার এই পরিবার নামক মরীচিকাকে আগলে ধরে রাখতে চান তিনি। তাই মা তাকে সাপোর্ট করছেন। আচ্ছা ধারা, তোমারও কি মনে হয় একটা সুযোগ ওনার প্রাপ্য? জানি না মহুয়া আপু, এই সুযোগ পাওয়া উচিত কিংবা অনুচিত, এর মাঝে না একটা খুব পাতলা দেয়াল আছে। আমি সত্যিই জানি না। আমার মনে হয় ডিসিশনটা অনল ভাই আর ফুফির একান্ত নিজস্ব ব্যাপার। এতে আমাদের না পড়াই ভালো। মহুয়া আর কথা বাড়ালো না। ধারার কথায় যথেষ্ট যুক্তি আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে তার ধ্যান ভাঙে। মহুয়া,
অতঃপর উঠে দরজা খুলে দিল। এদিকে নিজের রূপ থেকে উঠে আসেন সুভাষিনী বেগম। মনটা কেন যেন অস্থির লাগছিল তার। অতঃপর দরজার কাছে যেতে পা জোড়া আটকে যায় তার। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ তার কানে ভেসে আসলো, শুভা, এই শুভা। চলবে।